সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের পাবলিক টাইমস আয়োজিত আজকে দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আজ আমাদের দেশে একটি ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে এখনো পর্যন্ত যতটুকু গণমাধ্যমে জানা গেছে ২০ জন নিহত হয়েছেন এবং আরো ১৭১ জন এর অধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করছি আমাদের পাবলিক টাইমস এর পক্ষ থেকে, দেশের কথা অনুষ্ঠানের পক্ষ থেকে। একই সাথে যারা আহত রয়েছেন তাদের নিশ্চিত জীবনে, সুস্থ জীবনে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজ সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব এ কে এম পাটোয়ারী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তি এবং রাজনীতি ও সমাজ বিশ্লেষক, এবং একই সাথে যুক্ত হয়েছেন জনাব ফাহাদ বিন জাহেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটি কোর ফ্যাকাল্টি মেম্বার, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস এবং আন্তর্জাতিক কলামিস্ট। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে এত বড় একটি দুর্ঘটনা আমাদের দেশে সংঘটিত হয়েছে, আজকে ঘটে গেছে, এবং এখানে শিশুদের সংখ্যাই বেশি আমরা জানি, এবং যারা স্কুল কলেজে যারা কোচি ঘটনা সেটি শিকার হয়েছে, তো তাদের প্রতি আমরা প্রথমেই শোক প্রকাশ করে কথা বলছিলাম। তো আমি এই বিষয় নিয়ে একটু জানতে চাই জনাব ফাহাদ বিন জাহেদ আপনার কাছে, যে এই যে দুদিন পর পর আমাদের দেশে প্রায়ই আমরা দেখছি, আমরা জানি যে বেশ কয়েক বছর ধরেই এই ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে বাংলাদেশে বিমান বাহিনীর। তো এটি কেনই বা ঘটছে, বা এটি নিয়ে আসলে বা পরবর্তী দেখা যায় একটি তদন্ত কমিটি গঠন হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যান্ত্রিক ত্রুটির কারণে এগুলো এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এটিও আমরা দেখেছি বিভিন্ন সময়। তো এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন যে এই ধরনের একটি সেন্সিটিভ বিষয়, বিমান বাহিনীর মতো একটি সেন্সিটিভ একটি ফোর্স, একটি দেশের যারা প্রতিরক্ষা দায়িত্বে নিয়োজিত থাকেন, তারাও দেশের জন্য সবসময় শ্রম দিয়ে মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন প্রতিরক্ষার জন্য। তো দুদিন পর পর এমন দুর্ঘটনা কেন ঘটছে এটি নিয়ে দেখভাল করার জন্য আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন সরকারের পক্ষ থেকে, বা যারা স্টেক হোল্ডার রয়েছেন, রিলেটেড স্টেক হোল্ডার, তারা এই বিষয়টিকে নিয়ে কি কখনো কি ভেবেছেন কিনা, ভালোভাবে ভেবেছেন কিনা? অবশ্যই ভাবেন, কিন্তু সেই ভাবনার বিষয়টা কেমন আসলে, নয়তো দুদিন পর পরই কেন এই ধরনের দুর্ঘটনা ঘটছে? এবং এবারে তো বড় আকারের দুর্ঘটনা, অনেক মানুষের প্রাণ চলে গেল। দেখুন, আসসালামু আলাইকুম আপনাকে, এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি যিনি আজকে আমার সাথে সহ আলোচক হিসেবে আছেন, পাটোয়ারি সাহেবকে। খুব আমার শ্রদ্ধেয় মানুষ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অন ইউর শো। আমি আমার বক্তব্যের শুরুতে আমি তো আজকে যারা নিহত হয়েছে, যারা এখনো আহত অবস্থায় আছে, স্পেশালি চিলড্রেন, আজকে যারাই মারা গিয়েছেন, আমি সকলের জন্য আমার আন্তরিক যে সমবেদনা সেটাকে আমি জ্ঞাপন করছি। এবং এই ধরনের দুর্ঘটনা আজকে সারাদিনই এটা দেখার পর থেকে, যখনই হয়েছে তারপর থেকে, নিউজগুলোকে ফলো করার পর থেকে, and I tried to analysis the situation. তো এরপর থেকে আসলে মনের অবস্থা আমাদের কারোরই ভালো নেই, এবং মনে হচ্ছে যে বাংলাদেশ এখন এমন একটা দেশ হয়ে গিয়েছে যেখানে মানুষের জীবনের মূল্য বোধহয় সবচেয়ে কম। কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো ব্যাপার নিয়ে, অহেতুক ছোট্ট বিষয় নিয়েও দেখা যাচ্ছে ঝগড়া হচ্ছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, কেউ কারো প্রাণ হারাচ্ছেন কেউ কেউ। এবং আজকে যে আমাদের শিশুরা, কোমলমতি শিশুরা যেভাবে তাদের জীবন চলে গিয়েছে, ইট ওয়াজ ভেরি ভেরি প্যাথেটিক। তো আমি একটা কথা এখানে বলবো, সেটা হলো যে এই পুরো জিনিসটাকে অ্যানালিসিস করে আমার যেটা অপিনিয়ন সেটা হলো যে দেখুন, ফার্স্ট অফ অল আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য ইকুইপমেন্ট, যে ফাইটার জেটটাকে ইউজ করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে এটা মিড 60s-এর দিকে এই ধরনের ফাইটার জেট তার যাত্রা শুরু করে। MiG-21, এরপরে চাইনিজ ভেরিয়েন্ট এসছে চেংদু J7, এবং যেটাকে পরবর্তীতে বাংলাদেশ
বহু বছর ধরে এই ধরনের এয়ারক্রাফট গুলোকে অপারেট করছে। এখন এই যে এয়ারক্রাফট গুলোকে যে অপারেট করছে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স, I think if I compare all these forces, Bangladesh Army, Navy, and Air Force, in terms of equipments, I think সবচেয়ে weakest অবস্থায় আছে বাংলাদেশ এয়ারফোর্স। কারণ এই ধরনের পুরনো জেট দিয়ে চালনা করা, প্রশিক্ষণ দেওয়াটা, এটা কতটুকু সেফ, ইট ইজ আ বিগ কোয়েশ্চেন। উই আর ইন ডাউট। আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ভারত, সেই ভারতে কিন্তু আপনি জানবেন যে একটা কথা কিন্তু সার্কাস্টিকলি বলা হয়, সেটা হচ্ছে ফ্লাইং কফিন। MiG-21 কে বলা হয়ে থাকে ফ্লাইং কফিন। কারণ এগুলো এত পুরনো যে এগুলোর মেনটেনেন্স করা, এবং আসলে একটা জাঙ্ককে আপনি কি করবেন, ওই কয়েকদিন পর পরে একটু রং টং দিয়ে এটাকে ঠিক করে দেখানো যে হ্যাঁ ঠিক আছে। I mean, this is not gonna fulfill the demand of a modern force. শুধু এয়ারক্রাফট থাকলে তো হবে না, এটার এভিয়নিক্স কি, এটার রেডার কি, এটা কিভাবে করে কাজ করে, হাউ দ্য পাইলট ইজ গোনা কমপ্লাই উইথ ইকুইপমেন্ট, এটার আর্মামেন্ট কি আছে, মিসাইলস কি আছে। আজকালের যে সমস্ত লেটেস্ট ফাইটার জেট আছে, একটা জায়গায় বসে বসে যেটাকে বলে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, 200 কিলোমিটার পর্যন্ত তারা মিসাইল ফায়ার করতে পারে। তো সেই জায়গাগুলো থেকে আমরা তো অনেক অনেক গুণ পিছিয়ে আছি। সো দ্য কোয়ালিটি অফ ইকুইপমেন্ট, এটার কি কি বিষয়গুলো আছে, এটা অনেক পুরনো। এই সমস্ত ফাইটার জেট যেগুলো মোস্ট অফ দ্য নেশনসে অবসলিট ঘোষণা করা হয়েছে, দে আর নো লঙ্গার ইন দ্য সার্ভিস। আপনি সেই ধরনের জিনিসকে আপনি ব্যবহার করছেন, এটা খুবই প্যাথেটিক। এবং তারপরে দেখতে আরেকটা বিষয় হলো যে পাইলটের কোয়ালিটি কেমন ছিল, যিনি এটাকে চালিয়েছেন, হাউ গুড হি ওয়াজ। এবং আজকে একটা কথা রিজভী সাহেব বলেছেন বিএনপির, উনি একটা পয়েন্ট নিয়ে এসছেন যে সেটা হলো আরবান এরিয়াতে ট্রেনিং। আমারও মনে হয় যে এই ধরনের ট্রেনিং, যেহেতু একটা সোলো ট্রেনিং ছিল অফ দ্যাট পাইলট, যে এই ধরনের সোলো ট্রেনিং অ্যান্ড সোলো পারফরমেন্স, এইটা আরবান এরিয়ার মধ্যে কতটুকু সমীচীন, এই বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে। They should go for a thorough investigation. এখন দেখেন, আপনার তো এয়ারফোর্সে এমন সমস্ত ইকুইপমেন্ট দরকার, জেটস দরকার, যেটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডকে ফুলফিল করবে। আপনি সেটাকে যখন আন্ডারমাইন করছেন, এবং আপনি বহু পুরনো এই সমস্ত ইকুইপমেন্ট যেগুলো অন্যান্য দেশে আর সার্ভিসে নেই, অবসলিট হয়ে গিয়েছে, আপনি সেগুলোকে নিয়ে বসে আছেন। এটা তো একটা ফোর্সের যে মডার্নাইজেশন, প্রত্যেকটা ফোর্সের অ্যাজ ইউ নো একটা ফোর্সেস গোল থাকে, এটা কিন্তু মেট করবে না। আপনি যদি, আমি কিছুদিন আগেই আপনারা সবাই দেখেছেন যে আমেরিকার মানে যাদেরকে বলা হয় মাস্টার অফ এভিয়েশন, এই যে তাদের B-2 বম্বার, তারা 37 আওয়ার্স ফ্লাই করিয়ে নিয়ে আসছে, কেম ফ্রম দ্য US soil। 37 আওয়ার্স এটাকে ফ্লাই করিয়ে নিয়ে এসে মিড এয়ারে ফিউলিং করে আবার তারা তাদের বম ফেলে পারপাস স্টার্ট করে বেজে রিটার্ন করেছে। তাহলে সেখানে আমরা বলছি না যে আমাদের অত ধরনের আপনার ফেসিলিটি আছে, ফাইন্যান্স আছে, বাজেট আছে, এগুলো না ধরলাম, কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ডাইজেশন তো থাকবে। সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা কি, সেটার সাথে কি এই ইকুইপমেন্ট, এই ফাইটার জেটস এগুলো যায় কিনা, এটা কি আমাদের একটা দেশের যে তিনটা বাহিনী আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বাহিনী হচ্ছে এয়ারফোর্স, দে মেক শিওর দি এয়ার সুপিরিয়রিটি, এটাকে তারা কতটুকু মেট করতে পারবে, হ্যাভিং দ্য ইকুইপমেন্ট, হ্যাভিং দ্য এয়ারক্রাফটস, ফাইটার জেটস, এটা কতটুকু ফুলফিল করতে পারছে, ফোর্সেস গোলটাকে কতটুকু মেট করতে পারছে। আমার মনে হয় এই জিনিসগুলো সিরিয়াসলি দেখা উচিত, এবং দেখলে আই থিঙ্ক in the future we can avoid this kind of tragedy. Thank you. জি, ধন্যবাদ।
আমি জনাব একেম পাটোয়ারি আপনার কাছে আসি, সেটি হচ্ছে আমরা তো শুনছিলামই কিছুক্ষণ আগে জনাব ফাহাদ এই বিমানটি পুরনো মডেলের, যথেষ্ট পুরনো মডেলের। তো আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা এটিও দেখেছি, গণমাধ্যমে এসেছে, সেটি হচ্ছে মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তো জনাব পাটোয়ারি, আপনি এই বিষয়ে যদি সংক্ষেপে একটু বলেন যে আমাদের দেশে এই ধরনের পুরনো বিমান এখনো সংরক্ষিত রয়েছে, যদিও বলা হয়েছে যে সাধারণত প্রশিক্ষণের সময় এই ধরনের বিমান দিয়ে প্রশিক্ষণ শেষ করার পরে, সম্পন্নের পর পরবর্তীতে মূল বিমান চালানোর দায়িত্ব দেওয়া হয় একজন অফিসারকে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে তাহলে প্রশিক্ষণের সময় তো আধুনিক বিমান থাকা একটু জরুরি ছিল? আমার মনে, এটা আমাদের সকলেই তো তাই বলছে, অনেকেই বলছেন যে এই বিষয়টি তো এরকমই হওয়া উচিত। জনাব পাটোয়ারি। জনাব পাটোয়ারি, কি শুনছেন আমাকে? হ্যাঁ, এখন শুনছি, কিন্তু ওই যে একটা কল আসাতে এটা অন্যদিকে হয়ে গেছে। তো আমি আবার করতেছি। জি। আমি আসতেছি। আমরা সব প্রশ্ন কিন্তু আমি শুনি নাই। তো যে আমি বলছি আমার প্রশ্ন, যেটি হচ্ছে আমরা তো জানছিলাম যে বিমান বিধ্বস্তের যে বিষয়টি, সেটি হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে, যেটি আইএসপিআর জানিয়েছে। আপনি কি শুনছেন আমাকে? একটা কল আসছে, এই জন্য চলে গেছে। আমি প্রশ্নটা শুনি নাই, আবার আপনি একটু রিপিট করলে প্লিজ। জি, আমরা গণমাধ্যমে দেখেছি যে আইএসপিআর এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে এই বিমানটি বিধ্বস্তের মূল কারণ হচ্ছে আসলে যান্ত্রিক ত্রুটি। তো তাতে করে তাহলে বুঝে নেওয়া যাচ্ছে বা ধরে নেওয়া যাচ্ছে যে এটি তো জনাব ফাহাদ বিন জায়েদ একটু আগে বলছিলেন যে অত্যন্ত সনাতনী ধারার একটি বিমান এটি এখন পৃথিবীতে বিদ্যমান রয়েছে, যেটি আমরা ব্যবহার করছি প্রশিক্ষণের জন্য। তো প্রশিক্ষণের জন্য এই ধরনের বিমান অনেক লম্বা সময় তো আমাদের দেশে গেছে স্বাধীনতার পর থেকে। আমরা বিমান বাহিনী আধুনিকায়নের জন্য কতটা কাজ করেছি, এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে প্রশিক্ষণের জন্য এই ধরনের বিমান রাখা কতটা আসলে বাঞ্ছনীয়। যদিও সেখানে বলা হয়েছে, সে প্রথম আলোকে দুজন সাবেক কর্মকর্তা, সামরিক কর্মকর্তা বলেছেন যে মূলত এই ধরনের বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, পরবর্তীতে প্রশিক্ষণ শেষে মূল বিমানের দায়িত্ব দেওয়া হয় একজন অফিসারকে বা যিনি কর্মকর্তা থাকেন। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশে এখনো এত পুরোনো আমলে বিমান দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, দুদিন পর পর এই ধরনের দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, প্রায় প্রায়ই পাচ্ছি। সার্বিকভাবে যদি বিষয়টি সংক্ষেপে একটু বলেন, আমি তারপর অন্যান্য কিছু প্রসঙ্গে যাব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি এখানে আমার সহ আলোচক যেটা বলছেন ওর সাথে দ্বিমত করার কিছু নাই, তবে এখানে আমি কিছু অ্যাড করব। সেটা হলো, প্রথমত উনি হলেন লার্নার। যে পাইলটকে দেওয়া হয়েছে উনি লার্নার, এখন তার কমপ্লিট হয় না ট্রেনিংটা। সেখানে একজন সিনিয়র পাইলটকে তার সাথে দেওয়া উচিত ছিল। কো পাইলটকে তাকে রাখছে কিনা সেটা কিন্তু তারা আইএসপিআর বলে নাই। এখন ওনারা অনেক বক্তব্য বলবে, আর এটা সবাই গাওয়ার জন্য ওনাদের দায়িত্ব, যাতে দায়িত্ব নির্ভর করলে তাদের সমস্যা হবে, সেই জন্য অনেক কিছু তারা অ্যাভয়েড করে যাবে। কিন্তু আমাদের খোলাসা করে সব কথা বলার দরকার, যে আমাদের প্ল্যানিং এর অভাব, আমাদের যে টাকা পয়সার যে একটা সমস্যার কথা বলছি, এটা কিন্তু একটা সমস্যা না। যেহেতু আমরা দেখছি MiG-21 এটা রিমডেলিং করা হয়েছে, রিকন্ডিশন করা হইয়া তারা আজ থেকে বহু পুরানা মিগ দিয়া তারা যুদ্ধ করছে এবং ইন্ডিয়ার সাথে অনেক ক্ষেত্রে তারা জয়ী হয়েছে। তো এখানে আমাদের প্ল্যানিং এর অভাব, এখানে কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো সমস্যা না। একটা লার্নারকে কেন আপনার তার সাথে একজন সিনিয়র পাইলটকে কেন রাখা হইলো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো, এইসব ট্রেনিং করার সময় জনবসতি এলাকা অ্যাভয়েড করা হয়। নৌবাহিনী যখন করে, তারা আগে থেকে মাইকে অ্যানাউন্স করে, পত্রিকা দেয় যে আপনারা ওই আমার যে সানমারি করা হবে, যে গোলা বর্ষণের এরিয়া থেকে তারা নৌযান যেন সরে রাখে। তাহলে বিমানের যে পাইলট একটা ওনারা করতে পারতো, সেটা আগে সতর্কবাণী করতে পারতো। আর ছাড়া ঘনবসতি কম জায়গায়, যেখানে গুগল ম্যাপে এখন ওই বিমানের গুগল ম্যাপ কাজ করছে কিনা, এবং সেখানে এখানে বলা আছে যে 60% যখন বার্ন হয়ে যায় তারপরও পাইলট যায় না। 11th শেষ চেষ্টাটা করে সে করে, তখন প্যারাসুট দিয়ে নেমে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে পাইলট অনেক আগেই বিমানের বিধ্বংস হওয়ার অনেক আগে নেমে গেছে। কারণ ওখানে যদি কোনো সিনিয়র পাইলট থাকতো, তাহলে সেকে তারা পুরো গাইড করতে পারতো তাৎক্ষণিকভাবে, তার আইকিউ এবং ওই সময় সে কোথায় যাবে। এবং এটার গতি এত বেশি, এইখান থেকে আমাদের লেক আছে অথবা এয়ারপোর্ট আছে, কত অন্য জায়গায় যেখানে বসতি কম, সেখানে নামতে পারতো, সেটা করে নাই। এখন এখানে একটা সিনিয়র তদন্ত কমিটি আন্তঃবাহিনী একটা তদন্ত কমিটি গঠন করা উচিত। এখানে কি জন্য আর ব্ল্যাক বাস বাইর করে দিলে কি কারণে, এবং কি কারণে এয়ারপোর্টের সাথে তার কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে,
এইগুলি খতিয়ে দেখা দরকার। আর এত বছর আগের যে বিমানগুলি আমরা যেসব কান্ট্রি থেকে কিনে মেড অরিজিনাল মেড যেখানে আছে সেখানে ওখান থেকে আমরা পাইলটদেরকে ট্রেনিং করাতে পারতাম। আমাদের এসব বিমান দিয়া রিস্কের মধ্যে না যাইয়া এত ক্ষয়ক্ষতি অ্যাভয়েড করার জন্য আমরা যেসব জায়গা থেকে বিমান কিনছি ওদের সাথে ট্রেনিং এর জন্য আমরা চুক্তি করতে পারতাম, তাহলে কম খরচে এই লোকগুলি ট্রেন বাইরে থেকে হয়ে আসতে পারতো। আমাদের এখানে ট্রেন করতে হতো তা তো না, ট্রেনিংটা বাইরে থেকে করে আসতে হতো। ওদের লোক একটা চুক্তি করলে এখানে বেশি একটা ব্যয় হতো না, ওদের আরো অন্য যারা এসব এক্সপার্টিস যারা আছে তাদের দিয়ে ওইখানে বিমানে তারা ট্রেনিং করতে পারতো। তারপরে এখানে আশা করে তবে সেটাও করে নাই, কিন্তু এখানে করলে সিনিয়র পাইলট কো পাইলটটা কে ছিল সেটার জন্য সরকারের কাছে আমি ব্যাখ্যা দাবি করছি যে কো পাইলটটা কে ছিল এবং তার র্যাঙ্ক কি এবং কতদিন সে এখানে কমিশন পাইছে, কতদিন ছিল তার ইয়ে। তো এগুলি খতিয়ে দেখা দরকার, এগুলো দায়িত্ব নির্ভর করা দরকার। এগুলি সারা জনগণের ট্যাক্সের টাকা অনেক কষ্টে, তাছাড়া যে জীবন যান এইটা অপরাধ করে নেই, অপরাধ না করে এই বাচ্চাগুলির পানিশমেন্ট হয়েছে। এই বাচ্চাগুলির যে এই হতাহত হয়েছে এদেরকে ক্ষতিপূরণ আমি দাবি করছি এই অনুষ্ঠানের মাধ্যমে, এদের গার্জিয়ানকে ক্ষতিপূরণ দেওয়া হোক। যদিও মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, তবু একটা সান্ত্বনা হিসেবে এটা সরকারকে ডিক্লেয়ার করুক, প্রতিটা ছেলের গার্জিয়ানকে একটা ইয়ে করে ডোনেশন দেওয়া উচিত তাদের মনে সান্ত্বনার জন্য। এটাগুলো আমি প্রাথমিকভাবে ইয়ে করলাম। আরেকটা জিনিস হলো এই এখানে অনেক পুরানা আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পাকিস্তানের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, পাকিস্তানও আইএমএফ থেকে লোন নিছে, তারা এই করতেছে না। এর মাঝখানেও তারা সার্ভাইভালের জন্য আত্মরক্ষার জন্য আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক, যখন হার্ট অ্যাটাক হবে আপনি ধার খরচ করে হার্ট ঠিক রাখার চেষ্টা করবেন। তো আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার ফান্ড নাই, অথচ আমরা অপচয় করতেছি। আমরা নদী খননের জন্য 4,500 কোটি টাকা ব্যয় করতেছি, যেটা হাসিনার আমলে স্যাংশন করা। এই বর্ষার সময় আমরা নদী খননের 4,500 কোটি টাকা ব্যয় হচ্ছে কোনো টেন্ডার না কইরা। তো সেখানে এখানে অথচ এসবগুলি যেগুলি আমাদের মানে আমাদের অত্যাবশ্যকীয়, যেখানে আমার সার্বভৌমত্বের জন্য আমাদের এইগুলির উপরে গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু এখানে গুরুত্ব না দিয়া ডেভেলপমেন্ট ওয়ার্কের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। সেখানে কমিশন বাণিজ্য আছে, এখানেও আছে, কিন্তু তাহলে আমরা এখন সময় আসছে, আগে যা অতীতে ও যা ভুল হয়েছে ভুলটা এখন শুধরানোর জন্য হলে এখন আমরা ট্রেনিং এর ওইভাবে যে সব রাষ্ট্র এক্সপার্টিস রাষ্ট্রগুলি আছে যেখানে আমরা বিমান কিনি তাদের সাথে চুক্তিতে আসা উচিত যে আমরা তোমাদের থেকে বিমান কিনবো, তার সাথে আমাদের 200 পাইলটকে তোমরা ট্রেন করে দিতে হবে। এটা শর্তের মধ্যে রাখলে এটা বেশি কোনো একটা বেশি পয়সা খরচ হবে তা তো না। আমাদের যদি যেসব জায়গায় অপচয়, যেসব অকারণে যেসব কাজগুলি করতেছে, অকারণে ব্রিজ করতে হয়েছে, জায়গায় রাস্তা নেই ব্রিজ হয়েছে, অথচ এদের যারা করছে তাদের দায় দায়িত্বটা নির্ধারণ করা উচিত। আগে পলিটিক্যাল গভর্নমেন্ট করে না, এখন নিরপেক্ষ গভর্নমেন্ট আসার পরে ওই যে যেখানে রাস্তায় না কালভার্ট করে আছে, ব্রিজ করে রাখছে, কারণ রাস্তা কবে হবে আগে টাকাটা খরচ করতে হবে, জুনের শেষে টাকাটা খরচ করতে হবে। এই যে অপচয়গুলি, এই জুন মাসে যে টাকাগুলি খরচ করতে পারে না, এইগুলি প্রত্যেকটা যেগুলি যারা সারেন্ডার করে ওই টাকাগুলি আনিয়া পরের বছর এই বাজেটের মধ্যে কাজে লাগাতে পারে। আমাদের প্রতিরক্ষা এখন খুব গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষার কোনো পলিসি নাই। এই প্রতিরক্ষা এগুলি যে তদারকি করার জন্য টেকনিক্যাল আন্তঃবাহিনী একটা টেকনিক্যাল টিম থাকা দরকার, যে এই বিমানগুলির কত সক্ষমতা কতটুকু আছে। এটা আসলে এটা একটা কাইট হিসেবে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওইটা আমাদের গুড়ি বলা হয় যে এটা ফ্লাইং কাইট, এগুলি কোনো ওই রকম কোনো ইয়ে নাই, এটা শুধু দেখবে উঠবে এইসব। কিন্তু এইখানে দেখেন আপনি এই যে করার পরে কেন কমিউনিকেশন করতে পারলো না, গুগল ম্যাপ ওটা কাজ করে না কেন, সেগুলি এই বিমানগুলি তো আগে ফ্লাই করার আগে তো দেখা উচিত ছিল। এখন এখানে কমিটি করলে কমিটি সেটা নির্ভর করুক এটা কি জন্য হয়েছে, এটা দায় দায়িত্ব কার, এই পর্যন্ত আমি এটাই বললাম। জি ধন্যবাদ। আমি জনাব ফাহমি জায়েদ, আমি আপনার কাছে যাই। এই ইস্যুতেই এই ছোট্ট একটি প্রশ্ন করব, তারপর আমি এর পাশে দিয়ে আমি একটি রাজনৈতিক প্রশ্ন আছে সেটি আমি আপনার কাছে এখনই রাখছি। তার আগে এই ইস্যুতে যে প্রশ্নটি সেটি হচ্ছে অনেক সরকার গেছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে। সেই সরকারের পরিক্রমায় যে পরিভ্রমণ যেটি হচ্ছে তার মাঝে বিগত সবচেয়ে বড় সময় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রায় 16 বছর বা 16 বছর বেশি, যাই বলি না কেন। তো সেই সময়টি তো এই আধুনিকায়নের কাজ কি খুব একটা হয়নি? এটি একটি প্রশ্ন আপনার কাছে বিমান বাহিনীর বিষয়ে, যে তাহলে কি সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? আরেকটি যে প্রশ্ন, যেটি রাজনৈতিক একটি প্রশ্ন, যে জায়গায় খেমে আসছে যে ভারতে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে বা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে সামাজিক মাধ্যমে কথা হচ্ছে যে ভারতীয় সর্বদলীয় একটি বৈঠক সম্পন্ন হয়েছে রবিবার দিন। তো এই বিষয়ে সেখানে কি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, বা এমন কোনো কথাবার্তা সেখানে চালাচালি হয়েছে কিনা, এই দুটো বিষয় আপনার কাছে রাখছি, কারণ এমন অনেক খবর বলা হচ্ছে সেই মিটিং কে কেন্দ্র করে। জনাব ফাহাদ। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমি আগে আমার সহ আলোচক ভাই যে কথাগুলো বলেছেন আমি একটু অ্যান্সার দেই। ওনার সাথে আমি সম্পূর্ণ একমত, কিছু কিছু তথ্য শুধু আমি অ্যাড করবো, দ্যাটস ইট।
দেখুন, আজ এই MiG-21 এর যে ভেরিয়েন্ট, চাইনিজ ভেরিয়েন্ট, যেটাকে আমরা বলি চেংদু F7, এটার অনেকগুলো ভেরিয়েন্টস আছে। এখন আজকে কোন ভেরিয়েন্টটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমার কাছে তথ্য নেই, জানা নেই। এটা কি সিঙ্গল সিটার নাকি ডাবল সিটার এয়ারক্রাফট ছিল। তো যদি সিঙ্গল সিটার হয়ে থাকে তাহলে কিন্তু আরেকজন সিনিয়র পাইলটের এখানে ওঠার কোনো সুযোগ নেই, এক নম্বর কথা। এটি এটি ডাবল সিটার ছিল, ডাবল সিটার ছিল, ডাবল সিটার, ডাবল সিটার ছিল, ডাবল সিটার ছিল। তাহলে অবশ্যই অপশন ছিল। এবং পরবর্তীতে বলা হয়েছে যে যেহেতু এটা তার সোলো ট্রেনিং এর একটা অংশ, মানে লাস্ট যে সোলো ট্রেনিং থাকে, তো ডাবল সিটার থাকলেও সোলো ট্রেনিং এর সময় একমাত্র পাইলট যিনি পরবর্তীতে জি আরো গুরু দায়িত্বে যাবেন, উনি একলাই এটা সম্পূর্ণ করেন এবং এটাই হয়ে এসছে। দিস ইজ দ্য ট্রেডিশন অফ এয়ার জি ফোর্স। তো ওই দিক থেকে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে মডার্ন যে সমস্ত এয়ারক্রাফট আছে, ফাইটার জেট আছে, অ্যাজ ফার এজ আই নো, ফোর্থ জেনারেশন, 4.5th জেনারেশন, এইগুলোতে যে সমস্ত ফাইটার জেট তৈরি হয় এগুলোতে ক্যানোপি এবং ক্যানোপি খোলার পরে যে ইজেক্ট সিস্টেম, যে পাইলট যখন দেখে যে দ্য প্লেন ইজ নট ইন দ্য কন্ট্রোল, দ্য কমিউনিকেশন হ্যাজ বিন লস্ট উইথ দ্য টাওয়ার, ওই সময় কি হয় যে সে ইজেক্ট করে নিজেকে। হ্যাঁ, এখন এই সমস্ত প্লেনগুলো চেংদু F7, যদিও আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের যে ফোর্স, এয়ার ফোর্স, সেখানে কিন্তু এটার রোল হচ্ছে ফাইটার ইন্টারসেপ্টর হিসেবে। সো এটা কিন্তু শুধুমাত্র ট্রেনিং এয়ারক্রাফট বলা যাবে না। ট্রেনিং এর জন্য Yak-130 একটা আছে, রাশিয়ান মেড, ওটাকে ইউজ করা হয় অ্যাজ ফার এজ আই নো। বাট দিস ইজ দ্য ফাইটার জেট which plays the role of an interceptor. যে কোনো এয়ার সুপিরিয়রিটির ক্ষেত্রে এই ইন্টারসেপ্টরের কিন্তু একটা মারাত্মক রোল থাকে, ঠিক আছে, প্রত্যেকটা দেশের। তো এটা কিন্তু ইন্টার হিসেবেও কাজ করে। এখন যেগুলো আছে লাইন আপে, সেগুলোর কোয়ালিটি আসলে কতটুকু ঠিক আছে আল্লাহ ভালো জানে, এক নাম্বার। আর ওনারা জানেন যারা এটা মেনটেনেন্স করেন। আর দুই নাম্বার কথা হচ্ছে যে যিনি গিয়েছেন পাইলট হিসেবে, তার যে সমস্ত ট্রেনিং হয়েছে বা দ্য থিংস হি হ্যাড কমপ্লিটেড, আমি, যিনি মারা গিয়েছেন পাইলট খুব কম বয়সী, আমি ওনার জন্য সমবেদনা জানাচ্ছি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। কিন্তু আমার কাছে যেটা সার্বিক পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আই ডোন্ট জাজ অন হিজ ট্রেনিং অ্যান্ড ক্যাপাবিলিটি, বাট হোয়াট আই সি ইজ যে এই যে যান্ত্রিক ত্রুটির যে বিষয়টা এসছে, কারণ এই ধরনের প্লেনগুলোতে যেহেতু অনেক পুরনো, যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আরেকটা যেটা অপশন সেটা হচ্ছে ইজেক্ট করে ক্যানোপি খুলে বেরোয় যাওয়া, সেটাও হয়তো বা পসিবল হয়নি ওইভাবে, যার জন্য কিন্তু যিনি অল্প বয়স্ক পাইলট ছিলেন উনিও উই লস্ট হিম, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট, উনিও মারা গিয়েছেন। আর তো এখানে যেটা ভাই বললেন যে ফোর্সেস গোল, ওই ফোর্সেস গোল অনুযায়ী কি ধরনের টার্গেট সেট করতে হবে, স্পেশালাইজড কমিটি আছে কিনা, সেই কমিটি দেখবে যে কোন কোন ইকুইপমেন্টগুলোর দরকার, এবং অযথা খরচ না করে যে সমস্ত প্রজেক্টে টাকা দেওয়ার কোনো দরকার নেই সেগুলোতে টাকা না দিয়ে উল্টো এমন প্রজেক্টে দিতে হবে যেটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। We need a modern air force which is going to make sure the air superiority, এটা তো খুবই ইম্পর্টেন্ট। এখন এইটাকে বাদ দিয়ে যদি কেউ বলে যে না, কেউ আছে 4,000 কোটি টাকার নদী খননের কাজ বর্ষার সময় ওইটা করা হচ্ছে, তাহলে আমার মনে হয় এগুলো রং কনসেপ্ট, এগুলো ঠিক নয়। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে যে সমস্ত কোমলমতি শিশুরা মারা গিয়েছে, এখনো হসপিটালে যারা আছে, যারা চিকিৎসাধীন, এবং এদের মধ্যেও অনেকে মারা যেতে পারে, অভিভাবকরা মারা গিয়েছেন, আমি নিজেও একজন একাডেমিশিয়ান, শিক্ষকরা মারা গিয়েছেন। সো আই আন্ডারস্ট্যান্ড দ্য পেইন। সো মানুষের কেউ মারা গেলে, ক্যাজুয়ালিটিস হলে টাকা দিয়ে সেই ক্ষতি কখনো পূরণ করা যায় না। তারপরেও দিস ইজ দেয়ার রাইট। রাষ্ট্রীয়ভাবে আমি বলবো তাদেরকে যেন একটা সম্মানসূচক একটা অ্যামাউন্ট দেয়া হয়, যেটা তাদের চিকিৎসা পারপাসে বা যে পারপাসেই হোক,
তাদেরকে যেন দেয়া হয় এবং অতি সম্মানের সহিত। আবারও বলছি, একজন মানুষ মারা গেলে টাকা দিয়ে সেই কিন্তু সেটা পূরণ হয় না, সেটা কখনো সম্ভব না। আরেকটা যেটা আপনি বললেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে, দেখুন ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে, এটা আমি কয়েকটা সোর্সেস থেকে শুনেছি এবং এটা সত্য, তাদের বৈঠক হয়েছে। এখন সেই বৈঠকে কি আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে কথা হয়েছে, নাকি তারা বাংলাদেশের ব্যাপারে, ভারতের, অবশ্যই ভারত একটি বিশাল দেশ, তাদের কি নেক্সট ফরেন পলিসি কি হতে পারে, এগুলো নিয়ে এখনো কংক্রিট তথ্য আসেনি, জানা নেই। সো এটা নিয়ে কমেন্ট করা মুশকিল। বাট আমি আগেও বলেছি আপনার শোতে এবং এখনো বলছি যে বাংলাদেশের বৃহৎ যে দুইটা রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এদেরকে সরিয়ে দেওয়া রাজনীতি থেকে বা নিষিদ্ধ করে, আপনি যদি মনে করেন যেমন আওয়ামী লীগের সময় দেখা গেছে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। সো the politically mature people were against it. এটা কিভাবে সম্ভব? আপনি কোনো রাজনৈতিক দলকে, রাজনৈতিক মতবাদকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না। সেই দিক থেকে যদি আমি ওইটাকে যদি অন্য সাইডে রেখে আমি যদি এখন এই দুটা দলের শুধু কথা বলি, আওয়ামী লীগ, বিএনপি, এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানো, এদেরকে নিষিদ্ধ করা, কিংবা এদেরকে অ্যাসাইড করে যদি কেউ মনে করে যে না আরেকটা পাওয়ার কি উঠাই নিয়ে আসা হবে, থার্ড পাওয়ার কি উঠাই নিয়ে আসা হবে, then I don't see this opportunity in the near future. আমি নিয়ার ফিউচারে এটা দেখি না, বিকজ রাজনীতি একটা বিষয় আছে পলিটিক্সে, সেটা হচ্ছে আপনি উপর থেকে রিমোট কন্ট্রোল চাপ দিয়ে ইউ ক্যানট স্প্রেড দিস টু দ্য রুট। আপনাকে রুট থেকে সবকিছুকে তৈরি করে বানায় নিয়ে এসে আস্তে আস্তে সেন্ট্রালকে গোছাতে হয়, উপরে নিয়ে আসতে হয়। ঠিক আছে? সো ভারত এবং আওয়ামী লীগ, তাদের সম্পর্ক, ভারত কি আওয়ামী লীগের চেষ্টা করবে কিনা পুনর্বাসনের, অ্যাট দিস স্টেজ আই ডোন্ট নো। কিন্তু আবারও বলছি যে বড় দুই রাজনৈতিক মত, একটা হচ্ছে সেন্টার লেফট আর একটা হচ্ছে সেন্টার রাইট। তো এই দুটোকে, মানে একটা লিবারাল আর একটা হচ্ছে কনজারভেটিভ, এই দুটোকে আপনি পলিটিক্সের থেকে, অনেকে বলে না এখন যে আওয়ামী লীগ যে পথে গিয়েছে বিএনপিও যাবে সেই পথে, আমি এই জিনিসগুলোকে মনে করি না যে দিজ আর দ্য রাইট ওয়ার্ডস এবং এগুলো এদের সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী। এই দুইটা দলই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যে সমস্ত দল আছে ছোট ছোট, যারা একটা ম্যাসিভ থার্ড ফোর্স হওয়ার চেষ্টা করছেন, হতে পারবেন, তবে এটার জন্য সময় লাগবে, এত দ্রুত সময়ের মধ্যে হবে না, এটা আমার অপিনিয়ন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি জনাব পাটোয়ারি, আপনার কাছে আমি একই প্রশ্নে আসছি যে ভারতের এই সর্বদলীয় বৈঠকের বিষয়ে আপনি কিছু জানেন কিনা, এবং সেখানে বাংলাদেশ ইস্যুতে এবং বিশেষ করে আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন কোনো তথ্য বা সংবাদ প্রচলিত হচ্ছে কিনা। ইউটিউবেও বিভিন্ন সময়ে দেখছিলাম সারাদিনে এই ধরনের কথাবার্তা বলছে অনেকেই। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আসার আগে একটা কথা বলি, যেটা হলো বিমানের সিঙ্গেল সিটের বিমান এখন হয় না, কারণ একটা লোক পাইলট যদি ওখানে অসুস্থ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, তখন কো পাইলট ওটাকে ইয়ে করে। এক, দুই নম্বর হলো এই বিমানের যে গতি আছে, ওই গতিতে এটা ধপাস করে পড়ে যাবে না, এটা এয়ারে ভাসবে কিছুক্ষণ সময়। সেই সময় স্টিয়ারিং ঠিক থাকে, যেমন আমার গাড়ির যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু তখন স্টিয়ারিং যদি ঠিক থাকে তাহলে এটার গতি পরিবর্তন করা যায়। তো সেখানে পাইলট ওইখানে তাৎক্ষণিকভাবে, যেমন আমাদের একটা ড্রাইভার একজন ছাগল একটা রাস্তায় মানে হাইওয়েতে ছাগল বাঁচাইতে যায় বা অন্যজনকে গর্তে ফেলে দেয়, সেখানে পাইলটের একটা আইকিউর ব্যাপার আছে। সেখানে যদি, যেহেতু সে বাচ্চা ছেলে, তার এখন ট্রেনিং শেষ হয় না, ট্রেনিং পিরিয়ড সে ভুল করতেই পারে, কিন্তু সেখানে যদি ওরকম সিনিয়র পাইলট থাকতো তাহলে সেটা করতে পারতো না। এটা হলো একটা সাইড। দুইটা সাইড হলো যে বিমানের যে আমরা বলি অনেকেই আমাদের টাকার সীমাবদ্ধতা। দেখেন এই গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট তো করে এখন এই গভর্নমেন্ট এই যে আপনার গণভবনকে মিউজিয়াম করতেছে, মিউজিয়াম করার জন্য 150 কোটি টাকা উইদাউট টেন্ডারে অলরেডি দেওয়া শুরু করে দিচ্ছে। তো এই টাকাগুলি আমি মনে করি নদী খননের এই যে কোনো এটা তলানি কিছুই পাবেন না, নদী নিয়ে দিবে, এগুলি কিছু গোষ্ঠী চুরি করবে। না হলে হাসিনার বিরুদ্ধে অত কথা বলা হইলো, হাসিনাকে তাড়ানো হইলো, হাসিনার স্যাংশন করা কাজ উইদাউট টেন্ডারে করতেছে কিভাবে সিভিক মিনিস্ট্রি? তো এইটা দায় দায়িত্ব কার?
এখন এই টাকাগুলি সব যতগুলি হাসিনার আমলে যেসব প্রজেক্ট হচ্ছে অপ্রয়োজনীয় টাকা যদি বরাদ্দ দেওয়া আছে ওইগুলি বিমান বাহিনীকে আর্মিকে দিয়ে দিলে আর্মির এই বাকি যেগুলো সমস্যাগুলো আছে সমাধান করতে পারে। আর অনেক সময় ক্রেডিটও দেয়, ক্রেডিটে আপনার বছরে এটা ইনস্টলমেন্টও বিমান কেনা যায়। তো সেখানে এইখানে এই 400 কোটি টাকা, ওখানে 150 কোটি টাকা, এই টাকা আমি মনে করি এয়ারফোর্স এবং আর্মিকে দিয়ে দেওয়া তাদের ইকুইপমেন্ট গুলি যেসব শর্টেজ আছে সেগুলি ফুলফিল করার জন্য। এই সুরাইয়ারা চুরি করে হাসিনার সবকিছু খারাপ, হাসিনা স্যাংশন করার টাকা কিন্তু নদী নিড়ানির টাকা ঠিক আছে, এন্টারনারও ঠিক আছে, এবং সেখানে আর্মির মাধ্যমে দিচ্ছে। কেন আর্মির মাধ্যমে দিচ্ছে? যেহেতু ব্রিগেডিয়ার শাখা আর্মি, ওনার জানাশোনা লোক আছে আর্মির মধ্যে, সব তো 100% সৎ না। তাইলে আর্মির ডিজিএফ এর বাড়িতে কোটি টাকা দুদক কেন বাইর করতেছে? আর্মি তো ডিজনেস্টির জন্য চাকরি যাচ্ছে, আর্মির বেশিরভাগই ভালো, কিন্তু খারাপ লোক তো আছে। এখানে পাবলিক প্রকিউরমেন্ট রুলস ফলো না করে ওখানে দেওয়া হচ্ছে, যাতে আর্মির কাঁধের মধ্যে বন্দুক রেখে ওনারা নিজেরা বাণিজ্য করবার একটা পায়তারা করতেছে। তো এখানে ইমিডিয়েটলি প্রজেক্ট বাতিল করে দেওয়া, আমি চিফ অ্যাডভাইজার সাহেবকে বিনীত অনুরোধ রাখবো, এইটা আর্মির যে এইগুলি বিমান ট্রেনিং এর জন্য এসব অন্যান্য আরো বিগুলির কেনা দরকার, সেই টাকাগুলি ওই জায়গায় দিয়ে দেওয়া উচিত, প্রজেক্ট সব বাতিল করে দেওয়া। আমাদের বর্ষার সময় এখন নদী নিড়ানের জন্য 450 কোটি টাকার কোনো তো প্রয়োজন নাই, বরঞ্চ হাসিনার প্রজেক্ট পাস করা প্রজেক্ট আবার এরা কেন এটা করতে যাচ্ছে, এদেরকে সবগুলি পত্রপাঠ বিদায় করে দেওয়া হতো সংশ্লিষ্ট যারা আছে। ডিটারেন্ট যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে এইভাবে করবে। আমরা একটা অ্যাডভাইজারের কথা শুনতেছি, এত কিছু তার পি এর কাছে এত টাকা পাওয়া যাচ্ছে, ওর কাছে টাকা পাওয়া যাচ্ছে, সিবি অ্যাডভাইজার বসে বসে ওরা তামাশা দেখতেছে। তো এই যে তামাশা দেখার তো সময় নাও না, উনি যখন দায়িত্বটা তো ওনার গাড়ি আসবে। দিনের শেষে তো দেখুন ফখরুল কি যেন আপনার ওবায়দুল কাদের যাই কইছে, কিন্তু দিনের শেষে হাসিনার কাঁধে আসছে, শোল্ডারে আসছে দায়িত্বটা, তাকে পালাইতে হয়েছে, অন্যরাও যদিও পালাইছে, কিন্তু এটার দায়িত্ব সম্পূর্ণ সরকার প্রধানের উপর আসবে। তাইলে আমি এখন বলবো চিফ অ্যাডভাইজার সাহেব চোখ বন্ধ করে না থাকে, আপনি রিসাবলিং একটা রুটিন ওয়ার্ক, এদের এত কিছু আসার পরে আপনি একটা রিসাবলিং করতেছেন না, তার মানে আপনি প্রশ্রয় দিচ্ছেন। আপনি কেন? যেহেতু আমরা জবাব দিতে নাই, তো আপনি তো ইলেকশন আসবেন না, সেই জন্য আপনি কাজগুলি করতেছেন। তো আপনি স্বচ্ছতার খাতিরে আপনি ইমিডিয়েটলি এগুলো পত্রপাঠ বিদায় করেন, যারা এইসব লোক এইসব কাজ পায় তারা করছে। আপনি ডাকাতি করতে যাইয়া যদি একটা পরিকল্পনা করতে, সেখানে ডাকাতের দায় অ্যারেস্ট করা হয়, যে ডাকাতের পরিকল্পনা করতেছে, তাহলে এই যে টাকাগুলি 450 কোটি টাকা যে এরা নদী নিড়ানির নামে বর্ষার সময় শেষ লুটপাট করবার জন্য পরিকল্পনা করছে, এদেরকে পত্রপাঠ বিদায় করে দেওয়া দরকার। আর গেলেন, আর ইন্ডিয়ার যেটা ব্যাপার বলছেন আপনি, ইন্ডিয়া অলরেডি বিকল্প পেয়ে গেছে, ইন্ডিয়া বিকল্প পেয়ে গেছে, একটা টিস্যু পেপার ব্যবহার করে কেউ পকেটে রাখে না। তো কিছু একটা সময় তারা চেষ্টা করছে, তাদের পলিসিতে ভুল ছিল, তাদের চিন্তাধারার মধ্যে ভুল ছিল, তারা মনে করছে তারা যা হাসিনাকে আবার ইয়ে করতে পারবে, টিকে রাখতে পারবে, সেটা পারে নাই। তো সুতরাং যখন মানুষের, তারা ওটা বসে থাকবে না, ওরা যখন একটা পরিকল্পনা, তাদের ACBD তাদের প্ল্যান থাকে, হ্যাঁ, তো এইটা যখন কার্যকরী হয় না, তখন বিতে চলে যায় তারা, কারণ তাদের গ্রে হেয়ারেরা এদের পলিসি, ডিফেন্স পলিসি নিয়ে ইয়ে করে। এবং ডিফেন্স যারা করে, দেখেন এই যে দোভাল ডিফেন্স পলিসির ডিফেন্স অ্যাডভাইজার, সে কিন্তু পাগলের বেশে পাকিস্তানের সেনা সদরের 10 বছর ওখানে ঘুরছে, পাকিস্তানের সকল তথ্য পাচার করে দিচ্ছে, পরে ধরা পড়ে 2 জনকে পিটাই মারিয়ে ফেলছে। তখন জেনেভা কনভেনশন অনুসারে স্পাইগিরি করা জায়েজ আছে, কিন্তু মারতে পারবে না ওদেরকে, যদি ধরা পড়ে তাদেরকে তাদের দেশে ফেরত দিবে। 2 জনকে মেরে ফেললো, আর এর আন্তর্জাতিক চাপ আসলো, দোভালের সকল হাড্ডির মধ্যে জোড়া পাকিস্তানের পিটাইয়া। সে ছিল পুলিশ অফিসার, ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো ডিফেন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো লোকের না, কারণ এক্সপার্ট যে যেটা পারে, ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারে ডাক্তারি করা যাবে না। তো সেখানে এখন আমরা কি করলাম, আমরা ইয়েকে আনছি, অ্যাডভাইজার আনছি, একটা খলিলের ডিফেন্সের চাকরি করে র্যাঙ্কে বুঝে না, তো তারে আনছে কিসের কারণে আনা হলো? তো এই যে এইখানে বাংলাদেশের অনেক আর্মি, স্কলার আর্মি আছে, যাদের লেখা ওই যে রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড, সেখানে পড়ায়, আমেরিকান কলেজ পড়ায়। যেমন আমি একজনের নাম বলতে, লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, সে রাজশাহী বোর্ডে স্ট্যান্ড করছে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট করছে, করার পরে তার এখানে তার সিট বানানো হয় না, বিএনপি তার সিট বানায় নাই, পরে সেখানে তাকে সাভার থেকে ক্লোজ করে দিয়ে তাকে MSP করছে। সেখান থেকে সে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে ওরে নিয়ে গেছে। তারা দেখেন আমাদের বাইরে তাদের কদর আছে, তার লেখা রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড, সেখানে পড়ানো হচ্ছে তার রণকৌশলটা, অথচ দেখেন এখানে তার কোনো কাজে তাকে অ্যাডভাইজার করতে পারতো। আরো অনেক আছে যারা এরকম স্কলার লোক আছে, হ্যাঁ, তারপরে এইসব লোকেরা না নিয়ে খলিল নিয়ে আসে, যে কোনো ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে নেই। তো এইসবগুলির থেকে মানুষের প্রথম ভুল করে, হয়তো ওনার অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপরে তো শোধরায় মানুষ, কিন্তু উনি শোধরাচ্ছে না, উনি করে টাইম বাড়াচ্ছেন, কিন্তু শোধরাচ্ছে না, ওনার রিসাবলিং এর রুটিন ওয়ার্ক সেটা করতেছেন না। আর যেটা ইয়াকে আপনার হাসিনাকে যে ফেরত আনবে, হাসিনা এখন লুজিং কনসার্ন, হাসিনাকে নিয়ে তারা ব্যয় করবে না, কিন্তু যেহেতু তাদের বিরোধী দল থেকে হাসিনার পিছনে একটা ব্যয় আছে তাদের রাষ্ট্রের, ওদের ওখানে বিরোধী দল হলো সংসদীয় পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হলো
আপনার কংগ্রেসের। তো তারা ধরে পড়ছে যে এখানে তার পিছনে যে ব্যয় করা হচ্ছে, কেন রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা 1 টাকা তার পিছনে খরচ হবে। এখন মোদি একটা বিপদে আছে, তাকে বাইরে কোনো জায়গায় অথবা বাংলাদেশে যে কোনো একটা জায়গায় পাঠায়, সে তার মাথার উপর থেকে বোঝাটা সরাবার চাচ্ছে। হাসিনাকে দিয়ে আবার কিছু করবে সেটা নাই। কারণ আমি আগে বলছি টিস্যু পেপার ব্যবহার করা হয়, টিস্যু পেপার কিন্তু ডাস্টবিনে ফেলায়, কিন্তু পকেটে রাখে না। এখন যেহেতু তারা বিকল্প পেয়ে গেছে, বিকল্প কাকে পাচ্ছে, বিএনপির মধ্যে বিকল্প, সালাউদ্দিনকে তারা বিকল্প পেয়ে গেছে, এবং সালাউদ্দিনকে বিএনপি আর আত্মহত্যা করতে যাচ্ছে, তারা মহাসচিব বানাচ্ছে। এখন দেখেন সব মুখপাত্র, ফখরুলের কোনো খবর নাই, বিএনপি আরেকটা ভুল করতেছে জীবনে। আমি মিডিয়া দায়িত্ব নিয়ে বলছি, কারণ দেখেন আপনি একই সময় দুইজনকে অ্যারেস্ট, দুইজনকে গুম হয়েছে। এটা ইলিয়াস আলীকে ম্যানেজ করতে পারে না ইলিয়াস আলীকে কিন্তু ফিনিশ করে দিছে। আর এর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সে জেলে থাকার কথা, ওখানে গেছে, দেখেন সে সবার লোকের কথা বলছে, 5 স্টারে হোটেলের মতো ওইরকম গেস্ট হাউসে ছিল। তারপর এখান থেকে আসা পরে এস আলম যে টাকা লুটপাট করছে, তার 100 গাড়ি দিয়ে তারা নিয়ে গেছে। আবার সেই প্রেসিডেন্ট যখন অপসারণ চাইছে ছেলেরা, তখন এই আবার ইয়ে করছে। তো এখন আমাদের বিএনপিরও ধারণা ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া হবে না। আরেকটা বিকল্প আছে তাদের, এখন জামাতকে একটা বিকল্প হিসাবে নিচ্ছে। জামাত আজীবন ইয়েকে গালাগালি করছে, আপনার ইন্ডিয়াকে গালাগালি করছে। এখন তারা গোবিন্দ চন্দ্রকে, যে লোক প্রকাশ্য আমাদের দেশকে ইন্ডিয়ার লোক মার্জ হতে বলে, যে মোদির জন্য ভোট চায়, সেটা নিয়ে তাদের মিটিং এ বক্তৃতা দেয়। তাদের অধপতন কতটুকু হয়েছে, গোবিন্দর মতো একটা লোক, কমিউনাল লোক, এবং এই যে দেশের ধ্বংস চায় যে লোক, সেই লোক এখন অ্যারেস্ট হয় না। তারপরে তারে নিয়ে জামাত মিটিং করে, দেখেন প্রকৃতির এমনই অবস্থা, সেখানে দেখা যাচ্ছে সে আর মিটিং এ বক্তৃতা দিতে পারে নাই, পড়ে গেছে। কারণ প্রকৃতি এটা চাচ্ছে না, কারণ তারা মুনাফিকি করতেছে, এটা তারা তাদের আদর্শের বাইরে চলে যাচ্ছে। তারা কি করে সারা ইন্ডিয়ার বিরুদ্ধে তারা একটা কথা বলে না। তারা সমাগম করছে, সমাগম করে টাকা তারা চাঁদা করবে না, তারা ইসলামের শাসন করবে, আল্লাহ শাসন তারা করবে। তো আল্লাহ শাসনকে না মানলে শোডাউন করতে হবে কেন? এই তো আল্লাহ শাসন তো শোডাউনের কথা বলায় না। তোমার আল্লাহ থাকলে, তোমার নীতি আদর্শ মধ্যে থাকলে তুমি ইয়ে করবা। তারা স্বাধীনতার, তারা এই দেশের পতাকার সাথে তারা ইয়ে করছে। তাদের কিন্তু তারা সজ্জাইয়া, এখন যদি তারা নীতি আদর্শে থাকতো, তারা ইন্ডিয়ার মধ্যে, যদি ইন্ডিয়ান বেসিস তারা আসতে পারবে না। তাহলে দুইটা বিকল্প তো ইন্ডিয়ার অলরেডি হয়ে গেছে। হাসিনাকে কেন তারা লাইবিলিটিস কাঁধে নিবে কেন? সুতরাং হাসিনা আসার ব্যাপারে তাদের কোনো দায় দায়িত্ব ঠেকা পড়ে নাই। শুধু কেন করছে ওটা, যেহেতু তাদের চাপ আসতেছে, তারা যখন একটা লোকের নিয়ে আশ্রয় দিছে, তাহলে এটা তাকে দায় মুক্তির জন্য, তাদের প্যাসেজ রক্ষা করে তারা কিভাবে সরাবে, সেই জন্য তারা ইয়ে করতেছে। তারা যে যখন তারা আশ্রয় দিবে, তখন তারা সর্বদলীয় মিটিং করছে। এখনো তারা সর্বদলীয় মিটিং করে ওইটাই বলতেছে যে ওদের ব্যাপারে আমাদের কিছু না, তাই আমাদের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ডিটেরিয়েট করবে। তো একটা ব্যক্তির জন্য একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক অনেক কিছু, তাদের অর্থনীতি, হাসপাতাল, এক্সপোর্ট সবকিছু ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাম্পার হচ্ছে। তাদের অর্থনীতিকে বিরাট একটা, বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারছে না, যেটাতে ভালো একটা আমরা সেকেন্ড আর্নিং কান্ট্রি হিসেবে তারা আমাদের বাংলাদেশ ছিল। এখন যদি ফরেন রেমিটেন্স আর্নিং সেকেন্ড কান্ট্রি হিসেবে যদি তাদের লোকের সম্পর্ক ডিটেরিয়েট করে, তাহলে ওই একটা ব্যক্তির জন্য, একটা ব্যক্তি কোনো অনিবার্য কেউ না। হ্যাঁ, এরা কোনো সময় তারা এক এক সময় এক একজনকে তারা ইয়ে করে, তবে তারা যখন তাদের সার্ভ হয়ে যায়, তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায়, তখন তাকে আর তারা ওন করে না, তারা সময় সময় তারা পরিবর্তন করে। তো সুতরাং এখানে কোনো ভয়ের কিছু নাই, এখানে হাসিনাকে এখানে আনতে পারবে না। আনলে আর হাজিরা এখন এখানে আসলে তার বিচার হবে এবং তার ফাঁসি হবে। যেসব ডকুমেন্টগুলি পাওয়া গেছে জাতিসংঘ থেকে, এটা বাংলাদেশ না যে ইউনিসেফ ওনার উপর খেপে যাইয়ে করছে, প্রতিশোধ নিচ্ছে, তা তো না। কারণ তদন্ত হচ্ছে জাতিসংঘ থেকে, আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। তো সুতরাং ওনার যে এভিডেন্স গুলি আছে, এবং আমাদের জানা মতো এভিডেন্স, এটা উনি সার্ভাইভ করবে না, ওনার এখানে আইনকে ফেস করতে হবে। উনি এখানে আসবার থাকলে বহুত আগে আসতে পারতো। এখন যেগুলি ইউটিউবে বলে, ইউটিউবের 90% কথা সত্য থাকে না, কোনো তথ্য বহুল হয় না। তো সুতরাং এই ব্যাপারে আমাদের টেনশন করার দরকার নেই। আর আমরা বিএনপি কে সতর্ক করি, বিএনপি আর জামাতকে সতর্ক করছি, আপনারা আপনাদের এই ধারণা মাথা থেকে মুছে ফেলেন। এই জনগণ কিন্তু এটা, তাহলে আপনাদেরও অবস্থা খারাপ হবে। হ্যাঁ, আপনারা যে জাতীয় পার্টি যেভাবে করছিল, ওখান থেকে এসে কথা বলে না বলার পরে এখন জাতীয় পার্টির কি পরিণামটা হয়েছে। তো এখন এরা ক্ষমতা আসতে হবে যে কোনো কিছুতে, তারা ক্ষমতা লোভী না হলে এখন এটা করতেছে কেন সমাপন করছে কেন? এখানে কত কোটি টাকা ব্যয় হয়েছে। এই টাকাগুলি যদি যারা আন্দোলনে হতাহত হয়েছে, তাদের জন্য ব্যয়ের জন্য যদি ব্যবস্থা করতো, তাহলে জামাত অনেক এগিয়ে যেত। আর জামাত একটা এই দেশের রয়্যাল এজেন্ডের সাথে নিয়ে বক্তৃতা দিচ্ছে তাদের মিটিং। দেখেন আল্লাহর হুকুম, তিনি বক্তৃতা দিতে পারে নাই। আল্লাহ বলছে তুমি চালাকি করতেছো, হ্যাঁ তুমি মকরবাজি করতেছো, আমি হচ্ছে বড় মকরবাজ। বক্তৃতা দিতে পড়ে গেছে, হ্যাঁ তার বক্তৃতা শেষ করতে পারে না। তো সুতরাং আমি বলবো তাদের যেন শুভবুদ্ধের উদয় হয়, তারা যখন ইন্ডিয়ার এসব যারা দালাল শ্রেণী, রয়্যাল এজেন্টদের সাথে জোট করার কোনো দরকার নাই। তারা নিজেরা আদর্শ নিয়ে যাক, জনগণ এদের ত্যাক্ত বিরক্ত হবে অন্য পার্টির পরে, তখন চাইলে তারা করতে পারবে, তাদের আগাই যাবে। এই ভুল ডিসিশনের জন্য জাতীয় পার্টি শেষ হয়ে গেছে, মুসলিম শেষ হয়ে গেছে, জামাতও শেষ হয়ে যাবে জামাতের ভুল ডিসিশনের জন্য। তো জামাতকে আমরা বলবো
যে আপনারা এসবের থেকে বাইরে আসেন, আপনারা আইনের শাসন করতেছেন, আল্লাহ শাসন যাচ্ছেন, কোরআন শাসন যাচ্ছেন, ওইটার উপরে থাকেন। শোডাউন, আল্লাহ শোডাউন পছন্দ করে না। হ্যাঁ, আল্লাহ শোডাউন পছন্দ করে না। আপনি ইবাদত না করি, নামাজ না করে নামাজের ভান করবেন, এটা আল্লাহ পছন্দ করে না। যার ফলশ্রুতিতে সে বক্তৃতা দিতে পারে না, কারণ ওখানে সাবিত তার হাতে, সে তো কন্ট্রোল করে। আমরা ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, আমরা যত কারামতিই করবেন না কেন, আল্লাহর একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটাই বাস্তবায়ন হবে, আমরা যত চেষ্টাই করি না কেন। এই পর্যন্ত আমার আলোচনা, এখান পর্যন্ত। জি ধন্যবাদ। আমি জনাব ফাহাদ বিন জাহেদ, শেষের দিকে আসছি। আমি জনাব একেম পাটোয়ারি যেটি একটু আগে বলছিলেন যে ভারত তার বিকল্প হয়তো বা খুঁজে পেয়েছে, হয় জামাত অথবা বিএনপি, দুটোকেই হয়তো বিকল্প হিসেবে খুঁজে পেয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এটি একটি বিষয় জানতে চাইবো। আরেকটি বিষয় হচ্ছে পাশে যে এই যে জামাত ইসলামের একটা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি, এবং সেখানে তারা বলছেন যে ওনাদের দাবি যে প্রায় 10 লাখ হয়তো বা সমবেত হয়েছেন। তো এটি আগামী নির্বাচনের জন্য কতটা প্রভাব, বা ভোটের রাজনীতিতে, ভোটের মাঠে এটি কতটা প্রভাব ফেলতে পারে সাধারণ জনমনের উপরে, তাদের ভোট টানার ব্যাপারে? আর সেই বিকল্পটা কি আসলেই এমন কিনা বিএনপি জামাত? আমি 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 এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু একটা কথা বলবো। জি সেটা হলো যে এই ওয়ার্ল্ডে এখন বর্তমান সময়ে সবচেয়ে ইফেক্টিভ এবং এক্সপেন্সিভ ফাইটার জেট হচ্ছে F-22 র্যাপটর, যেটা আমেরিকা তার ব্যাকবোন এয়ারক্রাফট হিসেবে ইউজ করে। F-22 র্যাপটর কিন্তু সিঙ্গেল সিট এয়ারক্রাফট, ইটস নট আ ডাবল সিট, এক নম্বর। তো ওয়ার্ল্ডে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইফেক্টিভ যেসব এয়ারক্রাফট আছে, ফাইটার জেট আছে, এমনকি পাকিস্তানের কাছে F-16 আছে, ইসরায়েলের কাছেও আছে, এগুলো কিন্তু সিঙ্গেল সিটার। F-22 র্যাপটর যেটা সবচেয়ে মডার্ন অ্যান্ড এক্সপেন্সিভ, ইট ইজ আ সিঙ্গেল সিট এয়ারক্রাফট। এখন কথা হচ্ছে যে ওই ইকুইপমেন্টটা কতটুকু সেই বাহিনীর জন্য প্রযোজ্য এবং এটাকে কিভাবে মেনটেনেন্স করবে, এটার ট্রেনিং কিভাবে হবে, পাইলটের মানে সিমুলেশন যেটাকে বলে সেটা কিভাবে হবে, সবকিছু মিলায় প্রপার যে জেট সেটাকে সিলেক্ট করতে হবে। এক। দুই নম্বর কথা, উনি বলেছেন যে ভারত হয়তোবা তার বিকল্প পেয়ে গিয়েছে। আমি মনে করি যে এইটার অ্যান্সার দেওয়াটা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট ফ্রম দ্য জিও পলিটিক্যাল পার্সপেক্টিভ, যে আসলেই বিকল্প পেয়েছে কিনা, অর মাইট বি দে আর প্লেইং and they have somebody in the mind. আর আওয়ামী লীগের পুনর্গঠন হবে কিনা, রিফাইন্ড হবে কিনা, বা দেশের একটা যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে আলটিমেটলি ইন দ্য ফিউচারে, শেখ হাসিনার নামে মামলা আছে, উনি রিটার্ন করতে পারবেন কিনা, বিচারের সম্মুখীন হবেন কিনা, বা মামলা ফেস করবেন কিনা, এটা সময় বলে দিবে। এটা আমার অপিনিয়ন, যে এখনই এগুলো নিয়ে আমি কোনো কংক্রিট মন্তব্য করতে চাই না। আর জামাত, যে আপনি বলছেন যে জামাতের যে সমাবেশ, এখন দেখেন জামাতকে সবসময় এই দেশে ট্যাগ করা হয়েছে দুইটা দিকে। একটা হচ্ছে যে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, উইচ ইজ ট্রু, ওই সময় তারা স্বাধীনতার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছিল। আর আরেকটা হচ্ছে গিয়ে যে জামাতের আপনার রিসেন্ট যে তাদের সাইকোলজি, সো তারা সামনে ইলেকশন আছে, ভোটের রাজনীতি আছে, তারাও তাদের কিছুটা সেকুলার পার্সপেক্টিভ হয়তোবা জনগণের সামনে দেখাতে চাচ্ছেন, অন্য ধর্মের, অন্য গোত্রের, অন্য মানুষজনকে নিয়ে আসতে চাচ্ছেন তাদের সমাবেশে। তারা বক্তব্য দিবেন যেন জামাতকে, ওই যে অনেকে বলে যে উগ্রপন্থী ধর্মীয় রাজনৈতিক দল, সেইটা যেন ট্যাগ করতে না পারে। আমার মনে হয় সেটাই জামাতের একটা কৌশলের রাজনীতির ফসল হলো এই ধরনের এই ধরনের কাজ করা বা এই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া। এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ। জি, তাহলে আপনি বলছেন যে বিকল্প যে, জি ধন্যবাদ, বিকল্প যে পথ আপনি বলছেন যে তাহলে সেটি হয়তোবা এখনো আহ আপনার কাছে মনে হচ্ছে যে এখনো হয়তোবা ভারত খুঁজে পায়নি, অথবা মনে হচ্ছে যে সেই আমার ধরনের কোনো কাছে পথে ভারত হাঁটছে না? আমার কাছে মনে হচ্ছে যে এটা এখনো অস্পষ্টত। কারণ দেখুন, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে কথা হলো যে দেখুন, সম্পর্ক এমন একটা জিনিস
এটা চাইলেই হুট করে গড়া যায় না। আমি জিও পলিটিক্যাল রিলেশনের কথা বলছি, এটা চাইলেই হুট করে গড়া যায় না, হুট করেই বিনষ্ট করা যায় না। এখানে অনেকগুলো বিষয় থাকে এবং একজনের সাথে আরেকজনের সম্পর্কের মধ্যে ঘটে যাওয়া নানান ইভেন্টস থাকে। অনেক সময় অনেক কিছু ডিসেপশন হয় যে এর বন্ধু হয়ে যায়, আসলে কিন্তু না, ভেতর থেকে এনিমি থাকে। এখন ভারত ইন দ্য ফিউচারে কার প্রতি তার ওই সমর্থন বা বিশ্বাসটা ধরে রাখবে, বা আদৌ সেটা ধরে রেখে তাকে উপকার করতে পারবে কিনা, সেইটার এখনো আমি মনে করি সেই বিষয়ে মতামত দেওয়ার মতো সময় এখনো আসেনি। পরিস্থিতি আরো অবজার্ভ করতে হবে, এটা আমার অপিনিয়ন। জি, ধন্যবাদ। আমি জনাব পাটোয়ারি একদম শেষ যে বিষয়টি আমি এই প্রসঙ্গটিকে আবার টেনে আনছি, সেটি হচ্ছে আগামী নির্বাচন নিয়ে যেহেতু কথা হচ্ছেই, একটি সম্ভাবনা হতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সেই ক্ষেত্রে ভোটের রাজনীতিতে বলি বা জোটের অবস্থায় বলি, যেদিক থেকে বলি না কেন, জামাত ইসলাম এবং বিএনপির কি অবস্থা হতে পারে আপনার কাছে কি মনে হয়? আপনি বলছিলেন যে বিএনপি নিয়ে বেশ কিছু মন্তব্য আপনি করেছেন, জামাত নিয়েও বেশ কিছু মন্তব্য আপনি কিছুক্ষণ আগে করছিলেন, এবং সেটির সাথে ভারতকে ট্যাগ করে আপনি বেশ কিছু কথা বলছিলেন। আপনার কাছে কি মনে হয় তাহলে তাদের অবস্থান কি হতে পারে এই নির্বাচনের মাধ্যমে? শুনেন, আপনি কনফিউজিং ক্যারেক্টার থাকলে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না, কিন্তু আবার কিছু কিছু লোক আছে অনেক দূরে দেখতে পায়। হ্যাঁ, তো সেই হিসাবে যদি আপনি দেখেন, আপনি কতগুলো জিনিস মিলাইলে বুঝতে পারবেন যে এরা তারা বিকল্প পাইছে। আপনি এরা কিন্তু আগে যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে, এখন কথা বলছে না। তারা জোট বাঁধতেছে গোবিন্দ চন্দ্রের সাথে, যে যে বাংলাদেশ স্বাধীনতায় চায় না। হ্যাঁ, তাতে কি মনে হচ্ছে যে ইন্ডিয়াকে খুশি করার জন্য এগুলো তারা সন্তোষ শর্মাকে নিয়ে মিটিং করতেছে। তাতে কি বুঝতেছেন যে এটা আগে কোনো সময় জামাতে সরে আসতে দেখছেন আপনি? আর ইদানিং কোনো বক্তৃতা আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো একটা কথা বলছে? বলে নাই। আচ্ছা, তারপরে দেখেন ওখানে আপনার ওই যে ওখানে ফখরুল সাহেবের এখন কোনো রকমের কোনো মিডিয়াতে খুব কম দেখা যাচ্ছে। সবসময় সালাউদ্দিন সাহেব দেখা যাচ্ছে, যিনি গুম হয়েছিলেন। তো গুম হইলে তো উনি জেলখানা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে সে 5 স্টার হোটেলের মতো ওই জায়গায় ছিল। আবার এখানে তার প্রোটোকল দিচ্ছে কারা, যারা এই দেশের অর্থনীতি শেষ করে দিছে সেই রকম একটা লোককে এস আলমের ইয়ে করছে। আবার এস আলমের চাকরি করছেন রাষ্ট্রপতি। এস আলমের ব্যাকিং এ উনি এখানে রাষ্ট্রপতি হয়েছে, ইসলামী ব্যাংকে উনি চেয়ারম্যান ছিলেন এই এস আলমের কারণে। তো এস আলমের কারণে ব্যাকিং এর জন্য উনি রাষ্ট্রপতি হয়েছে। তার রাষ্ট্রপতি যখন অপসারণ চাইলো তখন সালাউদ্দিন এখানে এখানে তো দুইয়ে দুইয়ে চার মিলাতে হয় না। এগুলি দেখলে যারা বুঝার তারা তাই বুঝে। আর কনফিউজ থাকলে সেটার ব্যাপারে আপনি কনক্রিট কোনো ইয়ে করতে পারবেন না। ফিউচার উইল স্পিক যে আমি যে কথা বলছি এটা আপনি কতটা সঠিক আপনি দেখেন। কারণ এখানে এস আলম কি যেন আপনার ওখানে জেলখানা থাকার কথা হচ্ছে, এত লোকের লোকে যোগাযোগ করছে কি করে? এখান থেকে 100 গাড়ি দিয়ে যখন তারে ইন্ডিয়া থেকে আসলো, যখন সিটং এস আলমের গাড়ির বহরে তারে নিল, সে বললো আমি জানি না। না জানলে এস আলম গাড়ি এয়ারপোর্ট ক্যাম্প করে আনলো। তারপর রাষ্ট্রপতির জন্য সালাউদ্দিন সাহেব এটা অবজেকশন দিচ্ছে, খেয়াল করেন। তো সে তো তার এখানে বন্দি অবস্থা থাকলে যে অবস্থা থাকে তাকে দেখে কি তাই মনে হচ্ছে? আবার এখন দেখেন চারকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন বিএনপি? ওখান থেকে সে তো গেছে ঠিক আছে, কিন্তু এখানে ফখরুল এত কিছু করার পরে ফখরুলের গুরুত্ব এখন কমে যাচ্ছে। এখন বিএনপি তাকে মহাসচিব করার চিন্তা করতেছে ইন্ডিয়ার পরামর্শে। তো এই দুটা জিনিস আমি বলে দিলাম, এবং এখানে প্রকাশ্য আমি তো মিডিয়াতে দায়িত্ব নিয়ে কথা বলছি। ভবিষ্যতে আপনারা দেখবেন যে তারা ইন্ডিয়ার বিকল্প পাইছে কিনা। হ্যাঁ, তারপরে তারা তৃতীয় বিকল্প তাদের থাকে আওয়ামী লীগ। সেটা বহু সময় তারা দেখছে, তারা সার্ভে করে যে এইখানে জনমত কতটুকু ওই পার্টির পক্ষে আছে, সেইভাবে তারা তাদের রেসপন্সটা ঠিক করে। তো এখন দেখছে যে এখানে এই যে বাই দিস টাইম মানুষ মেমোরি, বাংলাদেশ শর্ট মেমোরি লোক, এখানে তারা ভুলে যাবে, তখন আবার আওয়ামী লীগকে আনবে অনেক বছর পরে। তখন বাই দিস টাইম হয়তো সে জীবিত হয়ে থাকবে না। মানে 30 বছর পর্যন্ত উনি হায়াত পাবে কিনা, ওনার যেসব মানসিক জ্বর গেছে, তার বয়সের যে 84 বছর বয়স হয়েছে এখন, তার আর কতদিন বাঁচবে? এইগুলি ওই আসার পরে হাসিনার উপর নির্ভর করে অত বোকা ইন্ডিয়া না। ইন্ডিয়ার এখানে স্বার্থ জড়িত আছে। তো ওরা দেখছে সবসময় আগে যে ভুলটা করছে, যারা একটা পার্টির উপরে নির্ভরশীল করে ইন্ডিয়ার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ইন্ডিয়ার যে যারা থিঙ্ক ট্যাঙ্করা পরামর্শ দিছে যে আমরা শুধু একটা লোকের উপরে আমরা নির্ভর করবো না, সেই জন্য আমাদের একাধিক বিকল্প। সেখানে বিকল্পের জন্য কি হলো, তখন এস আলমের সালাউদ্দিনের ওখানে রাইখা তাদের সব ব্রেন ওয়াশ করা হয়েছে। ওয়াশ করে তাদের একটা ট্রেনিং করে দিয়ে দিছে, তাদের পক্ষে কাজ করবে। বিএনপি যদি সালাউদ্দিনের রাখি আসে, তাহলে আওয়ামী লীগ যা করছে বিএনপিও তাই করবে। আমি এটা আপনার রেকর্ডে রাখেন, এটা ভবিষ্যতে আমি বলে, যদি বিএনপি এখন এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে দেখবেন বিএনপি ওই একই কাজ করবে, এবং বাংলাদেশের গুণগত কোনো পরিবর্তন, স্বার্থের কোনো গুণগত পরিবর্তন হবে না। আওয়ামী লীগ যেভাবে করছে বিএনপি ওইভাবে করবে যদি সালাউদ্দিনকে নিয়ে আসে। কারণ ওইটা তো আগের থেকে তারা ওইভাবে ট্রেন করে তার সাথে ব্রেন ওয়াশ হয়ে গেছে। এটা গেল এক। আর জামাতে কোনো সময় ইন্ডিয়ার সম্বন্ধে এখন দেখেন তো গত 2-3 মাসের মধ্যে একটা কথা বলছে, একটা কথা বলে না।
জামাত কোনোদিন দেখছেন শোডাউন করবে কেন? সে শোডাউন করতে টাকা লাগে। এই যে এতগুলি টাকা খরচ হলো, এগুলো কোথা থেকে? চাঁদার মাধ্যমে। তারা বলছে আমরা কোনো চাঁদাবাজি করবো না। চাঁদা না হলে ওরা বলুক স্বচ্ছতার সাথে কত টাকা ব্যয় হয়েছে, এত এই লোকগুলি করা যায়। প্রতিটা ডিস্ট্রিক্টে গাড়ি পাঠাইছে, এর ভাড়া টোটাল কত খরচ হয়েছে জনসম্পর্কে নিয়ে আসুক জামাত। এই টাকাটা কোথার থেকে? সোর্স অফ ইয়েটা কোথায়? তো তাহলে তারা বুঝতে পারবেন এগুলো। এখানে টাকা দিছে, এখানে টাকা দিছে, অন্যরা টাকা দিছে এই ইয়ে করার জন্য। জামাতের নিজস্ব ফান্ডে এত কোনো টাকা নাই। জামাত এতদিন দৌড়ানোর মধ্যে আওয়ামী লীগের মধ্যে ছিল, দাঁড়ায় একটা মিছিল করতে পারে নাই। তাহলে হঠাৎ করে জামাত এত টাকা পয়সা কোথা থেকে পাচ্ছে, কোথা থেকে মিটিং করতেছে? এই সাপ্লাই করতেছে এগুলো। আপনার পেঁয়াজের লাভটাই ওদেরকে দিয়ে দিয়ে ওইগুলি করাচ্ছে। সুতরাং এখন অনেকে কথা ঝেড়ে গেছে, কথা বলবেন না, বললে অনেকের কাছে রিস্ক মনে করবে, কারো আশা আছে কিছু পাওয়ার জন্য, সেই জন্য তারা বলে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যে কথা বলছি মিডিয়ায় তো বলছি, আমি তো কানে কানে কথা বলছি, আপনারা রাখেন, দেখেন ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাকিম পাটোয়ারী, আপনাকেও, এবং অসংখ্য ধন্যবাদ জনাব ফাহাদ বিন জাহেদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে এতক্ষণ আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি আমাদের দেশের কথা। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।